বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। দেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিং সোহাগের নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানালেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। আর এই সিদ্ধান্তে নড়চড় হবে না বলে জানালেন অরুণ জেটলি। সমস্ত বিতর্ক উড়িয়ে সরকার সাফ জানিয়ে দিল দেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিং সোহাগের নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত। এর কোনো নড়বড় হবে না বলে জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। সশস্ত্র সেনার বিরুদ্ধে প্রাক্তন সেনাপ্রধান অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেছেন বলে কংগ্রেসের অভিযোগ। এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বিকে সিংহের ইস্তফাও দাবি করেছে কংগ্রেস। উল্লেখ্য, বিকে সিংহ সেনাপ্রধান হিসেবে অতীতে পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন বলে গতকাল সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানায় কেন্দ্রীয় সরকার। 2012-তে একটি সেনা অভিযানে ব্যর্থতার অভিযোগ এনে সেনাপ্রধান বিকে সিংহ সে সময় সোহাগের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এখন সোহাগ সেনাপ্রধান হওয়ার লেফটেন্যান্ট জেনারেল রবি দাস্তানে সুপ্রিম কোর্টে অভিযোগ এনেছেন। তিনি সিনিয়র হওয়া সত্ত্বেও সোহাগকে সেনাপ্রধান করা হয়েছে। তাছাড়া সোহাগের বিরুদ্ধে ভিজিলেন্স হয়েছিল। এই মামলার শুনানিতে সরকারকে হলফনামা দিতে বলেছিল শীর্ষ আদালত। মোদী সরকার কিন্তু জেনারেল সোহাগকে সেনাপ্রধান হিসেবে মনোনীত করার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছে এবং হলফনামায় আদালতকে জানিয়েছেন সোহাগের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত ছিল পক্ষপাত দুষ্ট। এতে সেনাবাহিনীর আইনি ব্যবস্থার চরম অবমাননা করা হয়েছিল। এই ধরনের তদন্ত শুরু করার কোনো কারণ ছিল না। এই দিন আনন্দ শর্মা বিকে সিংহের টুইটারের প্রসঙ্গ উত্থাপন করেন এবং মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবি জানান। জবাবে জেটলি এদিন বলেছেন, কয়েক সপ্তাহ আগে ইউপিএ সরকার সেনাপ্রধান হিসেবে জেনারেল সোহাগকে নিয়োগ করেছিল। এই নিয়োগই বহাল থাকবে। কিছু বিষয়কে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। এই প্রসঙ্গটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উত্থাপন থেকে বিরত থাকারও আর্জি জানান প্রতিরক্ষা মন্ত্রী। UPA government had made the appointment of the next army chief some weeks ago. It's been a practice in this country that we keep some issues outside the realm of inter-party politics, and therefore keeping the various standards of political maturity, statecraft in mind. All of us, not only the government, but all of us must keep the army and its appointments out of this arena and stand by the appointment. The government, the present government also is fully defending that appointment. Issues which are sub judice really can't be discussed in this house itself. Bureau Report, খবর ত্রিপুরা। জামজুরি পঞ্চায়েতের অন্তর্গত রাজধনগর এলাকার দারুল উলুম সিনিয়র মাদ্রাসার নবনির্মিত দ্বিতল পাকা ভবনের দ্বারোদ্ঘাটন হলো আজ। দ্বারোদ্ঘাটন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। রাজ্যে বাম সরকারের উন্নয়ন অব্যাহত। বুধবার জামজুরি পঞ্চায়েতের অন্তর্গত রাজধনগর এলাকার দারুল উলুম সিনিয়র মাদ্রাসার নবনির্মিত দ্বিতল পাকা ভবনের দ্বারোদ্ঘাটন করেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। মোট 15 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্য সরকার সংখ্যালঘুদের উন্নয়নে সর্বদা বদ্ধপরিকর। সারা রাজ্যে এ ধরনের মাদ্রাসা গড়ে তোলার জন্য 25 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে 180টির মধ্যে 51টিতে নতুন ভবনের কাজ সমাপ্ত হয়েছে। উদয়পুরের 12টি মাদ্রাসার মধ্যে রাজধনগর মাদ্রাসাটি উন্নীত হল নতুন ভবনে। মন্ত্রী আরও বলেন, আগামীতে স্থানীয় রাজধনগর মাদ্রাসাটি যাতে সিনিয়র বেসিস থেকে হাই মাদ্রাসাতে রূপান্তর করা যায় তার উদ্যোগ নেওয়া হবে। পরিকাঠামো উন্নয়ন, এই যে মাদ্রাসা ছিল, মাদ্রাসা বলতে একটা সময় ছিল, আপনারা যারা বয়স্ক আছেন আপনারা দেখেছেন, এই রাজ্যের মধ্যেও তো একটা সরকার ছিল 35 বছর রাজত্ব করেছে, একটা মাদ্রাসা সরকারি করেছে। ওদের সময়তে একটা মাদ্রাসা সরকারি ভাবে করেনি। 1993 সালে 98 সালে যখন বামফ্রন্ট সরকারি রাজ্যের মধ্যে আসলো, 1983 সালে আমরা মাদ্রাসা আইন তৈরি করেছি। মাদ্রাসা গ্রান্টিং এর রুলস আমরা তৈরি করেছি 1983 সালে। তার আগে মাদ্রাসা করার জন্য কোনো আইনই ছিল না, কোনো রুলসই ছিল না এই রাজ্যের মধ্যে। তখন কি মুসলমান ছিল এই রাজ্যের মধ্যে? বলেন, ছিল কি মুসলমান? তার ওই সময়তে আরো বেশি ছিল। একটা সময় ছিল 1952 সালের জনগণনায় 21% মানুষ ছিল সংখ্যালঘুরা। এটা আজকের দিনে এসে কমে হয়েছে 8%। কেন? এদিকে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন সময়ে স্থানীয় মাদ্রাসার পক্ষ থেকে চারদিকে বাউন্ডারি ওয়ালের দাবিতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রীর নিকট।
1990 সালে স্থানীয় মাদ্রাসাটি নির্মিত হওয়ার পর বর্তমানে মাদ্রাসাটিতে মোট 118 জন ছাত্রছাত্রী এবং 4 জন সরকারি শিক্ষক ও বেসরকারিভাবে কমিটির পক্ষ থেকে 5 জন শিক্ষক নিয়োগ রয়েছে। মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর পাশাপাশি সংখ্যালঘু সকল ছেলে মেয়েদের অন্যান্য জাতিগোষ্ঠীর ছাত্রছাত্রীদের তুলনায় অনেকাংশে অনেক সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে স্থানীয় রাজ্য বাম সরকারের নেতৃত্বে। এদিন মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকরাপান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিপ্রা মজুমদার, উদয়পুর মহকুমার বিদ্যালয় পরিদর্শক সোমনাথ চক্রবর্তী, জামজড়ি পঞ্চায়েত প্রধান মিশাদ মিহা সহ অন্যান্যরা। বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়ায় উদ্বোধন হলো নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের নবনির্মিত দ্বিতল পাকা অফিস বাড়ির। ফলক উন্মোচন করে নবনির্মিত অফিস বাড়ির উদ্বোধন করেন মন্ত্রী বিজিতা নাথ। আজ কাঠালিয়া নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের নবনির্মিত দ্বিতল পাকা অফিস বাড়ির শুভ দ্বার উদ্ঘাটন হয়। প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নবনির্মিত অফিস কার্যালয়ের ফলক উন্মোচন প্রদীপ প্রজ্বলন শেষে উদ্বোধনী বক্তব্য রাখেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। আমাদের সেন্টার রয়েছে 175টি এই আইসিডিএস প্রজেক্টের আন্ডারে। তার মধ্যে আমাদের প্রায় সবগুলা অঙ্গনওয়াড়ি সেন্টারের পাকা বাড়ি তৈরি হয়ে গেছে। শুনেছেন আমাদের ভাইস চেয়ারম্যান বলছিলেন কয়েকটি মাত্র সেন্টার আমাদের বাকি রয়েছে। সেখানে জলের ব্যবস্থা, আমি যে রিপোর্ট আপনাদের অফিস থেকে সরবরাহ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সেন্টারে আমরা রান্নাঘর, শৌচাগার এবং পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছি এবং খুব কম সংখ্যক সম্পদের উন্নয়ন করার অর্থ এই না তার পিঠে তার নিজের ওজনের থেকে 10 গুণ বেশি ওজনের বইয়ের ব্যাগ ঝুলিয়ে দেওয়া। বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে আমরা সেটা লক্ষ্য করতে পারছি যে ছেলেটা বইয়ের ব্যাগ নিয়ে যেতে পারবে কি পারবে না তার সঙ্গে যেমন গার্জিয়ান তেমন শিক্ষক কারোর তেমন কোনো নজরদারি নেই। প্রয়োজনে আমরা এটাও দেখি, প্রয়োজনে এটা বলা যায় আজকাল কমন হয়ে গেছে। আমাদের মায়েরা বিশেষ করে, বাবাদের অনেক সময় নেই, মায়েরা ছেলের ব্যাগটা বহন করে নিয়ে যাচ্ছে। এতে আমরা দুদিক থেকে আমার সন্তানের সেই দুর্বল মেরুদণ্ডকে আরো দুর্বল করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করছি। একটা হচ্ছে সে বেসরকারি স্কুলে পড়বে, এটা আমাদের কোনো আপত্তি নেই, সে যাবে। দুটো দিক হচ্ছে, একটি হচ্ছে আমার অঙ্গনওয়াড়ি সেন্টারে যে সুবিধাগুলো রয়েছে, যে পরিষেবাটা রয়েছে, সেটা বেসরকারি স্কুলে তাকে বেড়ে ওঠার জন্য এই মুহূর্তে যে বিষয়। এছাড়াও বক্তব্য রাখেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম, সিপাহীজলা জেলা পরিদর্শক বিজন চক্রবর্তী, জেলা শাসক প্রশান্ত কুমার গোয়েল প্রমুখ। উল্লেখ্য, গত 1999 সালে কাঠালিয়া ব্লক গঠন হওয়ার পর 2001 সালে উত্তর মহেশপুর এসবি স্কুল সংলগ্ন একটি অস্থায়ী বাড়িতে অফিসের যাবতীয় কাজকর্ম চালাতে হয়েছে। গত 13 বছর পর নতুন করে দপ্তরের নিজস্ব পাকা অফিস বাড়ির দ্বার উদ্ঘাটনের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে পথ চলা শুরু। এতে ব্যয় হয়েছে দপ্তরের 17,54,000 টাকা। এছাড়া গোডাউন নির্মাণে ব্যয় হয় 44,30,000 টাকা। নারায়ণ বদ্রের রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী জুলাই মাসের মধ্যে রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আর একে কেন্দ্র করে মহাকরণে অনুষ্ঠিত হয় এক সর্বদলীয় বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ওয়াই কুমার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আগামী জুলাই মাসের মধ্যে ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই জন্য আজ আগরতলা মহাকরণে অনুষ্ঠিত হলো এক সর্বদলীয় বৈঠক। মহাকরণের 3 নং কনফারেন্স হলে আয়োজিত এই সর্বদল বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ওয়াই কুমার। এই দিনে এই বৈঠকে উপস্থিত ছিলেন শাসক দলের সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, জিডিইউ সহ রাজ্যের প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক ওয়াই কুমার মহাকরণে সাংবাদিকদের জানান যে এই দিনের বৈঠক সর্বাত্মক হয়েছে। এই দিন মূলত প্রাক নির্বাচনী, নির্বাচনকালীন এবং নির্বাচন উত্তর সময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান। পাশাপাশি বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আবেদন জানানো হয়েছে যে জুলাই মাসে মুসলিম সম্প্রদায়ের রমজান মাস থাকবে, তখন যাতে নির্বাচন না করা হয়, তাই নির্বাচনকে এগিয়ে আমরা পিছিয়ে নিতে অনুরোধ জানানো হয়। কিন্তু নির্বাচনের পেছনে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ওয়াই কুমার। আমাদের ডিসকাশন ওয়াজ ইউজফুল, ভালো ছিল। প্রথম জিনিস তো পার্টিসিপেশন ওয়াজ ভেরি গুড।
we had a very good participation. Almost all of them, those who were invited, they came. तारपरे suggestions भी सभी मोटा मोटी जो participation करे से सभी suggestion दिए से we got lot of suggestions. Another thing was, one is suggestion for improving the process, another was concern. They also expressed their concern and they also raised some issues. 3 categories you can say. I will further subdivide into 4 categories. One is pre-poll, another is poll, then counting and post-poll. 4 category थे मोटा मोटी हमें भाग करते पारे उनारा जे suggestions, concerns and issues raised करे से, which is much slightly before pre-poll. As on date there is this issue that was regarding Ramzan. उनारा बोले छेन रमजान मासे मुस्लिम देर के उनार जे रमजाने रोजा करते हुए এটা জন্য একটু অসুবিধা হবে, এটা জন্য আমরা যদি ইলেকশন প্রক্রিয়া সেই টাইমে কিছু অ্যাডজাস্ট করতে পারে या ডিফার করতে পারে। ওটা ব্যাপারে যে আমার স্ট্যাটুটারি আর কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট আছে আমি ওটা বুঝাইছেন, ওনারা সবাই বুঝেছেন। আমরাকে ইলেকশন প্রসেস শেষ করতে হয় জুলাই মাসে এন্ডে করতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তেলিয়ামুড়া বিভাগের সিপিআইএম মুহছড়া লোকাল কমিটির অন্তর্গত 4টি পঞ্চায়েতের 44 জন প্রার্থীদের নাম ঘোষণা করল দল, যাদের মধ্যে 20 জনই মহিলা প্রার্থী ছিলেন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তেলিয়ামুড়া বিভাগের সিপিআইএম মুহছড়া লোকাল কমিটির অন্তর্গত 4টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী নামের তালিকা ঘোষণা করল বুধবার বিকাল 3 ঘটিকায়। উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির মুহছড়া অঞ্চল সম্পাদক তথা বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া। মুহছড়ার কালীনগরবাসী কমিউনিটি হলে ঘোষিত হয় এই নামের তালিকা। 4টি গ্রাম পঞ্চায়েতের 44 জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা হয়। 44 জনের মধ্যে 20 জন মহিলা প্রার্থী রয়েছে। আর আগামী দিনের বামফ্রন্টের উন্নয়নের ধারাকে বজায় রাখতে নতুনের দিকে হাত বাড়িয়েছে নেতৃত্বরা। গ্রাম পঞ্চায়েতগুলি হলো জগন্নাথবাড়ি মুহছড়া গ্রাম পঞ্চায়েত, কমলনগর গ্রাম পঞ্চায়েত, উত্তর কমলনগর গ্রাম পঞ্চায়েত। বক্তব্য রাখেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস এবং নামের তালিকা ঘোষণা করেন হেমন্ত কুমার জমাতিয়া। আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন যে কোনো সময় ঘোষণা হয়ে যেতে পারে, কারণ চূড়ান্ত ভোটার তালিকা আপনারা জানেন এই মাসের 5 তারিখ প্রকাশ হয়েছে। এর উপর ভিত্তি করেই প্রস্তুতি। বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস, তৃণমূল যারাই বলুন, একটু ব্যাকগ্রাউন্ডটা দেখবেন, তারা ত্রিপুরা রাজ্যের সার্বিক ডেভেলপমেন্টের জন্য গত কয়েকটা বছর আমরা যে দায়িত্ব দিয়ে কাজ করিয়েছিলাম, 5 বছরের জন্য গত পঞ্চায়েত বডি আমরা ঠিক করেছিলাম, নির্বাচিত করেছিলাম। নিশ্চয়ই তারা 5 বছর আমাদের এই পঞ্চায়েতের মধ্যে সুন্দর সুস্থভাবে কাজ করেছেন। আশা রাখি আজকে আমরা যাদের নাম প্রকাশিত করব, যারা মানে এলাকার জনকল্যাণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 17 নং বিধানসভার অন্তর্গত পশ্চিম রাধাপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হয় বিজেপির এক সভা। সবাই বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 260 পরিবার বিজেপিতে যোগদান করে। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রিত্ব পাবার পর থেকে উত্তর ত্রিপুরা জেলায় প্রতিদিন নতুন সদস্য যোগদান করছে দলে। কিন্তু সবথেকে বড় সাফল্য পেল 57 নং বিধানসভা কেন্দ্রে। পশ্চিম রাধাপুর অঙ্গনওয়াড়ি সেন্টারের মাঠে ভারতীয় জনতা পার্টির এক সভা অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি রণজয় দেব, উত্তর জেলার সম্পাদক পীযূষ নাথ, সভাপতি ভবতোষ দাস, জেলার মহিলা মোর্চার সভানেত্রী বর্ণালী গোস্বামী সহ আরও অনেকে। এই সভাতে পশ্চিম রাধাপুর এলাকার 260 পরিবার বিজেপিতে যোগদান করেন। তার মধ্যে উল্লেখযোগ্য যাদবনাথ, ভানুদেবনাথ, সত্যেন্দ্রনাথ, নান্টু গোস্বামী প্রমুখ। এই দলত্যাগ প্রসঙ্গে দলত্যাগীরা জানায়, আমি দীর্ঘ 33 বছর আমার কমিউনিস্ট আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম। এসএফআই দিয়ে আমি শুরু করি, ডিওয়াইএফের সঙ্গে আমি যুক্ত হই। ডিওয়াইএফের ধর্মনগর বিভাগের সেক্রেটারিতে আমি দীর্ঘদিন ছিলাম, সভাপতিও ছিলাম এক সময়ে। পার্টির লোকাল কমিটির সম্পাদক ছিলাম, পার্টির বিভাগীয় কমিটিরও আমি সদস্য ছিলাম। এই সময়ের মধ্যে করাপশনের এগেইনস্টে পার্টির ভেতরে অনেক
কংগ্রেসের অক্সিলারি অর্গানাইজেশন শাখা সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। আমি এখনও ধর্মনগরে বিভিন্ন সংগঠনের পদাধিকারী হিসেবে আছি। এখানে গ্রামে আমার বাড়ি, এখানে আমার জন্ম। আমরা 3-4 পুরুষের বাসিন্দা এখানে আমি রিটায়ারমেন্টে আসার পরে আমি গ্রামের ফ্ল্যাগ ফেস্টুন নিচে রাখো, আমরা সবাই মিলে একটা যৌথ মঞ্চের মতো করিয়ে আমরা একটা দল করি, যে দলটা করলে পরে এই পঞ্চায়েতটাকে অন্তত দলতন্ত্র মুক্ত করে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারবো। সেই হিসাবে আমরা সমবেত হয়ে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, আমরা বিজেপি দলে আমরা যোগদান করব। এইভাবে পঞ্চায়েতের নানা বেনিফিশিয়ারি বন্টন নিয়ে কাজকর্ম নিয়ে কৃতজ্ঞতা হতে হতে ওই দল ছেড়ে বর্তমানে বিজেপি দলে কাজ করার মতো মানসিকতা নিয়েছি। আজ আমাদের গ্রামের 260 পরিবার এসেছেন, আমাদের সঙ্গে 300 পরিবার যোগদান করার কথা। ইতিমধ্যে 260 পরিবার উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আরও আসছেন প্রায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরে শুরু হলো 3 দিনব্যাপী ফার্স্ট মেডিকেল রেসপন্ডার প্রশিক্ষণ শিবির। গোমতী জেলা রেড ক্রস সোসাইটি ও রাজ্য শাখা এবং ভারতীয় রেড ক্রস সোসাইটির সহযোগিতায় হচ্ছে এই শিবির। উদয়পুর মহকুমায় শুরু হলো 3 দিনব্যাপী ফার্স্ট মেডিকেল রেসপন্ডার প্রশিক্ষণ শিবির। গোমতী জেলা রেড ক্রস সোসাইটির উদ্যোগে এবং রাজ্য শাখা ও ভারতীয় রেড ক্রস সোসাইটির সহযোগিতায় হচ্ছে এই প্রশিক্ষণ শিবির। পাশাপাশি উদয়পুর মহকুমা শাসক কনফারেন্স হলে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে মানব জমিন নামে একটি তৃতীয় স্মরণিকার উদ্বোধন করেন গোমতী জেলার জেলা শাসক সোনাল গোয়েল। এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা শাসক অজিত দেবনাথ, রেড ক্রস সোসাইটির উদয়পুর বিভাগের সভাপতি মাখনলাল আচার্য ও সম্পাদক রবিধর সহ অন্যান্যরা। প্রশিক্ষণ শিবির চলবে 12 জুন পর্যন্ত। 3 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরে মোট 25 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জানা গেছে এ ধরনের প্রশিক্ষণ শিবির পরবর্তী সময়ে অমরপুর মহকুমাতেও করা হবে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা রেড ক্রস সোসাইটি কী ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার পাশাপাশি রেড ক্রস বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিবিরে। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পরিবারে একজন করে রেড ক্রস সোসাইটি সদস্য ধরে নিতে পারি এবং আমাদের যে কোনো বিপর্যয় মোকাবেলায় আমরা তাকে শক্ত হাতে এবং খুব সুন্দরভাবে মোকাবেলা করতে পারবো। আমি আবেদন রাখবো আমাদের থাকা যারা কাজ করে ওনাদের সঙ্গে আমাদের ক্লোজ রিলেশন আছে, আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ থাকে। আর 3 দিনের যে ওয়ার্কশপ হবে, যে বৈচিত্র্য প্রশিক্ষণ নেবেন, আমি বলবো এই 3 দিনে রেজিস্টারের পরে যে পার্ট থাকে, পরে যে পার্টগুলো থাকে, ফার্স্ট এড দেওয়া। ফার্স্ট এড এমন একটা জিনিস, ফার্স্ট এডের কারণে অনেক জীবন রক্ষা পেতে পারে। আমাদের ফার্স্ট এড অজ্ঞতার কারণে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত প্রত্যন্ত অঞ্চল নুনাছড়া, কাকড়াছড়া ও বিলাইহামে আবারও দেখা দিয়েছে ম্যালেরিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগের। প্রতিদিনই হাসপাতালে ভিড় করছে রোগীদের। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত প্রত্যন্ত অঞ্চল নুনাছড়া, কাকড়াছড়া ও বিলাইহামে আবারও থাবা বসালো ম্যালেরিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগে। গত এক সপ্তাহে ছোট শিশু, বৃদ্ধ, যুবতী সহ 15 থেকে 20 জন রোগী তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। বলা চলে হাসপাতালের দ্বিতল ভবনের প্রত্যেকটা বিছানাই এই 3 এলাকার রোগীদের জন্য বরাদ্দ হয়েছে। স্থানীয় মহকুমা প্রশাসক হিমশিম খাচ্ছেন রোগীদের নিয়ে। প্রত্যেক দিন 1-2 করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। এই রোগীদের মধ্যে মঙ্গলবার সকাল 11 ঘটিকায় কাকড়াছড়া এলাকার 4 বছরের একটি শিশুকে অর্থাৎ থানজিৎ রিয়াং বাবা জিতরায় রিয়াংকে আশঙ্কাজনক অবস্থায় জীবিতে পাঠানো হয়। আর সবকিছুই ব্যবস্থা করে দেন মহকুমা প্রশাসক বিম্বিসার ভট্টাচার্য। কাকড়াছড়া কি হয়েছে বাচ্চার? জ্বর হয়েছে। কবে আনছিলেন হাসপাতাল? কখন আনছে? তো কি করছে এখন? রেফার করছে? এখন রক্ত পরীক্ষা করছে। হ্যাঁ, এটা জিবি নিয়ে যাও বলে কই। জিবি নিবার কইছে না? আমরা নুনাছড়া, কাকড়াছড়া এবং বেলাইহাম মধ্যম দিনে আমরা অত রোগ হয়েছে না। এখন 2-3 দিন এই দিনে আবার রোগ টিবি, ম্যালেরিয়া পিএফ, ম্যালেরিয়া পিবি হয়ে গেছে আবার 15 দিন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতাল স্থানান্তরিত না করা সহ একগুচ্ছ দাবি নিয়ে গোমতী জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতাল চত্বরের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ফের আন্দোলনে নামলো উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতাল চত্বরের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ।
সোমবার উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালের সুপার দেবাশিস রায়ের নিকট ডেপুটেশন দেওয়ার পর বুধবার উদয়পুর শহরে মিছিল করে শেষে গোমতী জেলা শাসক অফিস গৃহের নিকট বিক্ষোভ সংগঠিত করে স্থানীয় ব্যবসায়ীরা। মোট 6 জনের প্রতিনিধি দল ডেপুটেশন দেয় গোমতী জেলা শাসক সোনাল গোয়েলের নিকট। দাবিগুলির মধ্যে ছিল 100 বছরের পুরাতন উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতাল উদয়পুর টেপানিয়াতে স্থানান্তর না করা, উদয়পুর মহকুমা হাসপাতালে পূর্ণাঙ্গ পরিষেবা বহাল রাখা, টেপানিয়াকে সুপার স্পেশালিস্ট হাসপাতাল চালু রাখা, যাতে সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য আগরতলা বা বহিরাজ্যে যেতে না হয়, উদয়পুর শহর ও শহরতলির মানুষের স্বাস্থ্য পরিষেবা উপেক্ষা না করা, গোমতী জেলা হাসপাতাল ও ত্রিপুরা সুন্দরী হাসপাতাল দুটি পূর্ণাঙ্গ পরিষেবা নিয়ে চালু রাখা ইত্যাদি। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো উদয়পুর হাসপাতাল চত্বরের ব্যবসায়ীদের এই ধরনের আন্দোলনকে গোপনে সাধারণ মানুষ সহ স্থানীয় সংবাদ মাধ্যমও সমর্থন জানাচ্ছে। যদিও পরপর 2 ডেপুটেশনে স্থানীয় হাসপাতাল সুপার ও গোমতী জেলা শাসক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছে। এদিকে স্থানীয় আন্দোলনকারীরা জানায়, দাবি পূরণ না হলে ভবিষ্যতেও তাদের আন্দোলন জারি থাকবে। চন্দ্রপুর হলেও যা হতো টেপানিয়াতেও তা থাকবে। একটা ডিস্ট্রিক্ট হসপিটাল অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় থাকবে। পরবর্তী সময় আমাদের জেলা বিভক্ত হয়ে গেছে দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলা। এটা আরো সুখবর, 2টি জেলার জন্য এই জেলা হসপিটাল হয়েছে। যদি এই হসপিটাল মহকুমা হাসপাতালটি সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে এটাকে টেপানিয়াতে নিয়ে যাওয়া হয়, তাহলে উদয়পুরবাসীর পক্ষে এর চেয়ে চরম দুর্ভাগ্য আর কিছু হবে না। এটা এখানে থাকলে পরে অতি আবশ্যকীয় স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য এই জিনিসটি আমাদের এখানে হাসপাতালটি অত্যন্ত প্রয়োজন। এখন দেখার জল কতটুকু গড়ায়, উপযুক্ত দাবি পূরণ হয় কিনা তা সময়ই বলা যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুরের মোহনপুর রোডে শুরু হলো স্কুল অফ সায়েন্সের নতুন শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা সহ অন্যান্যরা। কমলপুরে চালু হলো স্কুল অফ সায়েন্সের নতুন শাখা। দীর্ঘদিন পরে মহকুমাবাসীর দাবি পূরণ হলো। এলাকার শিক্ষানুরাগী মানুষের দাবি মেনে রাজ্য স্কুল অফ সায়েন্সের কর্ণধার প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য কমলপুরে স্কুল অফ সায়েন্সের শাখা করার অনুমোদন দিল। গত সোমবার কমলপুর মোহনপুর রোডে স্কুল অফ সায়েন্সের মফস্বলের প্রথম শাখার উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা চক্রে উপস্থিত ছিলেন স্কুল অফ সায়েন্সের প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শ্রীমতী খনা দাস, শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তি অঞ্জন দাস, কমলকর সহ এলাকার বিদ্বজনেরা। স্কুল অফ সায়েন্সের গুরুত্ব আলোচনা করে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য বলেন, যারা পরীক্ষাগুলো ফেস করতে চায় তাদেরকে সিরিয়াস থাকতে হবে, তাহলে পরিশ্রম সার্থক হবে। তাছাড়া তিনি বলেন, যারা গ্র্যাজুয়েশন করে এর কাছে চাকরির ভিক্ষা করছে সেটা অন্যায়, তাদের কি মান সম্মান নেই। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, বৃত্তিমূলক প্রশিক্ষণ, টিপিএসসি, ব্যাংকিং একাধিক বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। আর আমাকে থাকতেই হয় সেন্টার, আমাকে দেখতে হয় যে সব মাস্টারমশাইরা ঠিকভাবে ক্লাস করাচ্ছেন কিনা, স্টাডি মেটেরিয়াল দিতে ওরা দিচ্ছে কিনা, বা যদি কারো কোনো কমপ্লেন থাকে তাহলে সেটা গ্রিভেন্সেসগুলো আমরা করি। কিন্তু আমি একটা কথাই বলি, যারা এই পরীক্ষাগুলো ক্র্যাক করতে চাও ওরা প্রথম দিন থেকে সিরিয়াস থাকবে যে আমি সব ক্লাসগুলো আমি করবো। যেসব স্টাডি মেটেরিয়াল স্কুল অফ সায়েন্স প্রোভাইড করবো সেই সব স্টাডি মেটেরিয়ালস আমি ভালো করে করবো। যখন মক পরীক্ষা স্কুল অফ সায়েন্স দেবে সেই মক পরীক্ষাগুলো আমি দেবো, তাহলে কোনো বাধা থাকবে না। আপনি যেই কোনো পরীক্ষা, এটা জয়েন্ট বলুন, টিপিএসসি বলুন, ব্যাংকিং বলুন, টিসিএস টিপিএস বলুন, যে কোনো পরীক্ষা আপনি ক্র্যাক করতে পারেন। অ্যাজ গভর্নমেন্ট অনেকজন বলে থাকে যে এখানে তো চাকরি হয়, কে বলে।